কিডনি ফেলিওর বা রেনাল ফেলিওর এখন ঘরে ঘরে, কিন্তু কি দেখে বুঝবো যে কিডনি বা রেনাল ফেলিওর হচ্ছে? আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কলেজুগ 3 রুরাল হাসপাতাল। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিডনি ফেলিওর রোগী সিমটম লেস থাকে। আমরা তখনই জানতে পারি যে, যদি সিমটম দেখে জানতে পারি যে এই পেশেন্টটা কিডনি ফেলিওর বা কিডনি ড্যামেজের দিকে যাচ্ছে, তাহলে ভাবতে হবে যে অলরেডি 75% কিংবা তার বেশি কিডনি ড্যামেজ হয়ে গেছে। সাধারণত প্রথম দিকে সিমটম কিন্তু কিডনি ফেলিওর বা ড্যামেজের কোনো রকম আমরা দেখতে পাই না। এটা দেখতে গেলে একটা রুটিন এক্সামিনেশন করার প্রয়োজন পড়ে, কিছু টেস্টের অবশ্যই প্রয়োজন হয়। ইদানিং লাইফস্টাইল থেকে শুরু করে বিভিন্ন চলাফেরার মধ্যে শুরু করে আমাদের একটা বিভিন্ন ধরনের সমস্যা আছে, তার মধ্যে কিডনির প্রবলেমটা মোস্টলি ইম্পর্টেন্ট প্রবলেম। বছর 30 পার হয়ে কিংবা 30-35 বছর পার হয়ে আমি বলবো যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিছু রুটিন টেস্ট অবশ্যই করা বাধ্যতামূলক। আমরা যদি মনে করি যে একটা আমাদের বার্থডে সেলিব্রেশন যেদিন হয় 30 বছরের পরে কিংবা 35 বছরের পরে, সে বার্থডে সেলিব্রেশনের সঙ্গে কেকের সঙ্গে কিছু কিডনি ফাংশন টেস্ট আমরা করা অবশ্যই জরুরি। যেমন কিছুই না, সিম্পল একটা টেস্ট, একটা ইউরিন আরই করলাম আমি, তার সাথে ইউরিয়া ক্রিয়েটিনের একটা করলাম, ইজিএফআরটা দেখে নিলাম, একটা সিম্পল একটা ইউএসজি করলাম। তেমন কোনো খরচের ব্যাপারও নেই, একটা স্বল্পমূল্য 1000-2000 টাকার মধ্যে খরচের মধ্যে কিংবা 1000-3000 মধ্যে এই খরচটা, এই রিপোর্টগুলো হয়ে যায়। এটা করলে আমরা অন্তত এটা জানতে পারবো যে কিডনির সিচুয়েশনটা কি আছে। কোনো রকম সিমটম ছাড়াই কিডনি ফেলিওর যদি হয়, তাহলে সেটাকে আমরা সাইলেন্ট কিডনি ফেলিওর বলবো। আমরা আমাদের নেচার যে সিস্টেম করেছে, দুটো কিডনি আমাদের যেটা করেছে, এটা একটা কতটা ইম্পর্টেন্স আমাদের ক্ষেত্রে, এটা ভাবতেই পারবেন না যে যতক্ষণ না 75-এর ওপরে কিডনি ড্যামেজ হয়, ততক্ষণ অলরেডি আমাদের কিডনি কিন্তু নর্মাল ফাংশনিং হয়ে যায়। আমাদের বডি ততক্ষণ কিন্তু অনেক পেশেন্টই বুঝতেই পারে না যে কিডনিটা আমাদের ড্যামেজের দিকে যাচ্ছে। তো এটা অবশ্যই তার জন্য একটা রুটিন এক্সামিনেশন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে করাটা অবশ্যই বাধ্যতামূলক। আর এখন যে লাইফস্টাইল লিড আমরা করি, এখন যে এনভায়রনমেন্ট আছে, এখন তো আরো অত্যাধুনিক, আরো অবশ্যই জরুরি এই জিনিসটা। অ্যাডভান্স রেনাল ফেলিওর বা অ্যাডভান্স কিডনি ড্যামেজের ক্ষেত্রে কিছু সিমটম আমাদের কাছে থাকে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এই প্রবলেমগুলো আসে। তো আমরা একটু ডিটেলে একটু আলোচনা করা যাক। ডিটেলস না বললে একটু বুঝতে পারবো না, আপনারা একটু শুনুন। আশা করছি আপনাদের অনেকটা ক্লিয়ার হবে, অনেকটা ধারণা ক্লিয়ার হবে কিডনি ড্যামেজ সম্বন্ধে। প্রথমে আমরা জানবো যে কিডনির নর্মাল ফাংশনটা কি, মানে কিডনি যে আমরা নর্মালি আমাদের কি ফাংশন করে, ওটা না জানলে আমরা জানতেই পারবো না যে কিডনি ড্যামেজ হলে কি কি সমস্যা হয়। প্রথম যে ফাংশনটা, কিডনির কাজটা হচ্ছে ব্লাড ফিল্টার করা। ফিল্টার করে কি হয়, যে ওয়াস্ট প্রোডাক্ট যেগুলো থাকে সেটা রিমুভ করে এবং এক্সেস যে ফ্লুইড ব্লাডের মধ্যে থাকে সেটা রিমুভ করে দেয়। এটা 1 নম্বর ফাংশন। দ্বিতীয় ফাংশন হচ্ছে প্রডিউসড ইউরিন। কিডনি কিন্তু পেচ্ছাপ তৈরি করে, প্রস্রাব তৈরি করে, ব্লাড ফিল্টার করে এবং আমাদের তার সাথে কি হয়, ইউরিন প্রডিউস করে এবং বডি থেকে আমাদের ইউরিনের মাধ্যমে বার করে। 3 নম্বর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, রেগুলেটিং ব্লাড প্রেশার। কিডনি থেকে হরমোন প্রডিউসড হয় এবং সেটা কন্ট্রোল, ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে হেল্প করে। মেনটেনিং মিনারেল ব্যালেন্স, যেমন মিনারেল বলতে কিডনি মেনটেন ব্যালেন্স মিনারেল সল্ট, যেমন ব্লাডের মধ্যে সল্ট থেকে, যেমন ক্যালসিয়াম, সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম, এগুলো মেনটেন করে। মেনটেন রেড ব্লাড সেল, আরবিসি মেনটেন করে। আরবিসি মেনটেন করে আমাদের এরিথ্রোপয়েটিন একটা হরমোন সিক্রেশন হয়, সেখান থেকে আরবিসি মেনটেন করে এবং অক্সিজেন ক্যারি করে, পুরো বডিতে ক্যারি করে। যদি দেখা যায় যে কিডনি ড্যামেজ হয়, তার জন্য কিন্তু অ্যানিমিয়া হয়। এরিথ্রোপয়েটিন অ্যানিমিয়া সব থেকে ইম্পর্টেন্ট একটা সিমটম দেখা যায়, আমাদের হিমোগ্লোবিন লেভেলটা অনেকটা কমে যায়। তারপরে কি মেনটেন করে, মেনটেনিং বোন হেলথ। আমাদের যে হাড়গুলো থাকে, হাড়ের হেলথ কিন্তু মেনটেন করতে আমাদের কিডনি প্রচুর ইম্পর্টেন্স একটা ফ্যাক্টর। তার কারণটা কি, কিডনি প্রডিউস করে ভিটামিন ডি এবং এটা মেনটেন করে বোন এবং মাসেলস হেলথকে মেনটেন করে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, আমরা হয়তো জানি না, পিএইচ ব্যালেন্স। আমাদের শরীরে যে ব্যালেন্স মেনটেন, পিএইচ ব্যালেন্স যেটা করে, সেটা কিডনি সব থেকে গুরুত্বপূর্ণ রোল এই পিএইচ ব্যালেন্স মেনটেন করার জন্য। তো আমরা একবার আর রিক্যাপ করে নিই, ফাংশনটা একবার আমরা যদি রিক্যাপ করি, তাহলে কি কি আমরা জানতে পারলাম। প্রধান কারণটা হচ্ছে ফিল্টারিং ব্লাড ফিল্টার করে, ইউরিন তৈরি করে, ব্লাড প্রেশার মেনটেন করে, মিনারেল ব্যালেন্স মেনটেন করে, রেড সেল তৈরি করে,
তার সাথে কি হচ্ছে পিএইচ ব্যালেন্সটা মেনটেন করে এবং বোন যে আমাদের হার্ট হেলথটা মেনটেন করে। তো নর্মাল ফাংশনটা আমরা এটা হচ্ছে কিডনি নর্মাল ফাংশন। এবার আমরা জানবো যে কিডনি ড্যামেজ যেটা হয় কি কি কারণে হতে পারে কিডনি ড্যামেজ। প্রচুর কারণ থাকে কিডনি ড্যামেজের পেছনে, কিন্তু মোস্টলি যেসব কারণগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং পেশেন্ট যেসব কারণগুলো আমাদেরকে এসে বলে সেই কারণগুলোই আমি ডিসকাস করছি। প্রথম যে কারণটা আমাদের কাছে নিয়ে আসে যে লং টার্ম ধরে যদি কোনো পেশেন্ট যদি হাই প্রেশার থাকে, হাইপার টেনশন যদি থাকে, লং টার্ম অনেক দিন ধরে হাইপার টেনশনে ভুগছে, কিংবা ডায়াবেটিস হয়তো আছে, লং টার্ম ধরে ডায়াবেটিস ভুগছে, সে দুটো সব থেকে ইম্পর্টেন্ট কজ কিডনি ফেলিওরের জন্য। যত কারণ আছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে ব্লাড প্রেশার বেশি, হাইপার টেনশন যেটা, এবং তার সাথে ডায়াবেটিস যেটা ব্লাড সুগার বেশি। এই দুটো কারণটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিডনি ফেলিওরের জন্য বা রিনাল ফেলিওর বা রিনাল ড্যামেজ। আর কি কি কারণ হতে পারে? গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিসটা কি? আমাদের গ্লোমেরুলার আছে সেটাতে ড্যামেজ করে দেয় কিছু ফ্যাক্টরের জন্য, কিছু ইনফেকশনের জন্য ড্যামেজ করে, সেটা একটা ফ্যাক্টর ক্রিয়েট করতে পারে। পলিসিস্টিক সিস্টের জন্য কিডনি, অনেকগুলো সিস্ট থাকে কিডনির মধ্যে, তার জন্য কিডনি ড্যামেজ করে। তার কারণটা হচ্ছে কি এটা কিডনি নর্মাল ফাংশনটা অ্যাবিলিটি করতে পারে না, সেটা একটা কারণ হয়। মেমব্রানাস নেফ্রোপ্যাথি একটা অলসো ইম্পর্টেন্ট কারণ এই কিডনি ড্যামেজের পেছনে। এটা কেন হয়? একটা বডি ইমিউন সিস্টেমকে অ্যাটাক করে এবং ওয়াস্ট ফিল্টারিং মেমব্রেন তার সাথে অ্যাটাক করে, যে ফিল্টারেশনটা যেটা করে সেই ফিল্টারেশনটাকে অ্যাটাক করে দেয়। এতে অ্যাটাক করার জন্য কিন্তু ফিল্টারেশনটা কমে যায়, এটা একটা কারণ হতে পারে। অবস্ট্রাকশন ইউরিনারি ট্র্যাক্ট কি কারণে হয়? কিডনি স্টোন। অনেক বড় হয়তো কোনো কারণে কিডনি স্টোন আছে, যেটা কিডনি স্টোন থাকার জন্য ইউরিনারি ট্র্যাক্টটা পুরো অবস্ট্রাকশন হচ্ছে, ইউরিনটা পাস করতে পারছে না, সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে, তার জন্য হতে পারে। আর কি কি কারণে হয়? এনলার্জ প্রোস্টেট একটা অলসো ইম্পর্টেন্ট কারণের জন্য হয়। আরেকটা কি পোলাপস অফ ইউটেরাস হতে পারে, অনেক ইউটেরাসটা পোলাপস মেয়েদের ক্ষেত্রে হতে পারে। ক্যান্সার লাস্টলি হওয়ার জন্য কিন্তু হতে পারে এই কারণটা। ভেজিকো ইউরেথ্রাল রিফ্লাক্স যদি হয় সেটাও একটা ইম্পর্টেন্ট কারণ। ভেজিকো ইউরেথ্রাল রিফ্লাক্স বলতে কি কোনো কারণবশত ইউরেটারে হয়তো স্টোন আছে বা ব্লাডারে, ঠিক ব্লাডার এবং ইউরেটার মিডলে স্টোন আছে। এতে কি হয়? যখন ইউরিনটা আমাদের আসে, ইউরিনটা ব্যাক সাইডে ফ্লো হয়। এতে কিডনিতে লং টাইম ধরে থাকার জন্য, সেকেন্ডারি ইনফেকশন হওয়ার জন্য কিন্তু কিডনি ড্যামেজ হতে পারে। নেফ্রোটিক সিনড্রোম আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি, আমার চ্যানেলে আপনি গেলেই বুঝতে পেরে যাবেন আপনারা। নেফ্রোটিক সিনড্রোম ডিটেলস আলোচনা করি। নেফ্রোটিক সিনড্রোম অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর কিডনি ড্যামেজ বা রিনাল ফেলিওর। রিকারেন্ট কিডনি ইনফেকশন, ইউটিআই যে হচ্ছে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ম্যাক্সিমাম আমাদের কাছে রোগীগুলো নিয়ে আসে, আমরা কিন্তু ইম্পর্টেন্স দিই না এতে। এটাও একটা ইম্পর্টেন্ট কারণ কিডনি নষ্ট হওয়ার জন্য বা কিডনি ড্যামেজ হওয়ার জন্য। ডায়াবেটিস রিলেটেড নেফ্রোপ্যাথি যদি থাকে তাহলেও হতে পারে একটা। আর কি হতে পারে? আরেকটা হতে পারে পাইলোনেফ্রাইটিস। পাইলোনেফ্রাইটিস জন্য অনেক সময় কিন্তু এই প্রবলেমটার জন্য থাকে, এই সমস্যার জন্য থাকে। তো এগুলো কিছু ফ্যাক্টর আমার আছে যে কিডনি ড্যামেজের পেছনে এইসব ফ্যাক্টরগুলো কিন্তু মোস্টলি কিছু দায়ী থাকে। সিমটম কি আমাদের কাছে নিয়ে আসবে? যদি প্রবলেম থাকে তাহলে কি সব থেকে প্রচুর সিমটম নিয়ে আসবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট সিমটম থাকবে পেশেন্ট যেটা আমাদের ফার্স্ট বলবে ফ্যাটিক বলতে দুর্বলতা। হঠাৎ করে পেশেন্ট বলবে যে ডাক্তারবাবু আমার তো হঠাৎ করে এমনি ঠিকই ছিলাম, তেমন কিছুই হয়নি, দেখছি হঠাৎ করে দুর্বলতা হয়ে গেছে, চলাফেরা করতে পারছে না, একটুতে হাঁপিয়ে যাচ্ছি, এটা একটা সিমটম বলবে। আনএক্সপেক্টেড মানে কোনো রকম কোনো কজ ছাড়াই হঠাৎ করে দুর্বলতা, আমি 2 পা হাঁটলেই মনে হচ্ছে অনেকটা ধরে হেঁটেছে, তাহলে যদি এটা থাকে তাহলে অবশ্যই আপনি টেস্টটা অবশ্যই করুন, ইনভেস্টিগেশনটা করুন। যদি আপনার এটা সন্দেহ মনে হয় তাহলে অবশ্যই ইনভেস্টিগেশনটা করুন, তাহলে কনফার্ম হওয়ার জন্য। দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট হচ্ছে লস অফ অ্যাপেটাইট। ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে যে অ্যানোরেক্সিয়া, খাবার একদম ক্ষুধামন্দা, হঠাৎ করে পেশেন্ট হঠাৎ করে ভালো খাচ্ছিল, হঠাৎ করে ক্ষুধামন্দা, যে খাবারগুলো ফেভারিট খাবার হয়তো খুবই পছন্দ করতো সেই খাবারগুলো খাওয়ার ইচ্ছা করছে না। এটা সন্দেহ হলে একটা টেস্টটা করুন, আপনি কিডনি নর্মাল টেস্টগুলো করুন। 3 নাম্বার হচ্ছে একটা সোয়েলিং, ইডিমাটা সোয়েলিং, স্পেশালি অ্যাঙ্কেল জয়েন্টে বা ফেসে বা বডিতে একটা ইডিমাটা সোয়েলিং হচ্ছে। দেখা যাচ্ছে যে এমনি ঠিক আছে, অফিস থেকে ফেরার পথে মোজাটা খুলছি, দেখা যাচ্ছে পাটা একটু ফুলে গেছে, আমরা মনে করছি যে অনেকক্ষণ মোজা পরিয়েছি তার জন্য হতে পারে। একদম প্লিজ ইগনোর করবেন না। যদি এরকম থাকে তাহলে অবশ্যই আপনারা একটা রুটিন এক্সামিনেশন করুন, ইউরিন টেস্টটা করুন, ইউরিয়া ক্রিয়েটিনটা করুন বা ইউএসজি একটা করুন। এটা একটা ইম্পর্টেন্ট। অনেক সময় চলাফেরা বেশি করলেও কিন্তু এই সমস্যাটা কিন্তু হয়, ইটস এ মেজর প্রবলেম, মেজর সমস্যা এটা। তার সাথে কি হচ্ছে যে একটা শর্টনেস অফ ব্রেথ, ইজিলি টায়ার্ড, একটু চলতে গেলে মনে হচ্ছে প্যালপিটেশন হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, একটা শর্টনেস অফ ব্রেথ একটা বেশ বলছে। আর একটা কি পাফি আই, ফেসটা ফুলে যাচ্ছে, স্পেশালি মর্নিং এ ফেসটা প্রচন্ড ফুলে যায়,
সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে যে আমি মুখটুক ফুলে যাচ্ছে, এটা একটা সমস্যা। আরেকটা জিনিস আমাদের পেশেন্ট বলে যে স্লিপিং ট্রাবল, রাতে এটা একটা লেস ইম্পর্টেন্ট সিমটম, বাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্লিপিং ট্রাবল বলতে সকালে অনেক পেশেন্ট বলে তবে 1 ঘন্টা ঘুমানোর পর ঘুম আর আসছে না। যদি এরকম মনে হয় আপনার বয়স হয়তো 60 পার হয়ে গেছে কি বা 65 পার হয়ে গেছে, যে স্লিপিং ট্রাবল হচ্ছে, আপনি ডায়াবেটিক, আপনি এইচপি আর হাইপার টেনশন আছে, তাহলে অবশ্যই কিডনি ফাংশনটা আপনি একটা করুন, রুটিন এক্সামিনেশন রুটিনটা একটা করুন, তাহলে একটা কনফার্ম হন যে কিডনির ফাংশনটা আপনার ঠিক আছে কিনা। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমাদের কাছে পেশেন্টগুলো বলে, আমরা জিজ্ঞাসা করা অবশ্যই উচিত যে ইউরিন করার পর অনেক পেশেন্ট বলে যে এত ইউরিন করার পর না জায়গাটা ফেনা হয়ে থাকে। এটা কেন হয়? এটা বেসিক্যালি হওয়ার কারণটা হচ্ছে যদি অ্যালবুমিন প্রোটিন যদি লিক করে, প্রোটিন লিক করার জন্য কিন্তু জায়গাটা ফেনা, ইউরিন যে জায়গাটাতে করে সেই জায়গাটা ফেনা হয়ে থাকছে, তো জল ঝাড়লেও ফেনাটা যাচ্ছে না। এটা যদি হয় তাহলে অবশ্যই আপনি একটা রুটিন এক্সামিনেশন করুন, একটা ইউরিয়া কিউরিন করুন, এটা করে অবশ্যই দেখুন যে আপনার কিডনির অবস্থাটা কি আছে। তো এই সিমটমগুলো একটা বিশাল ইম্পর্টেন্ট সিমটম কিন্তু ক্রিয়েট করে। আর একটা কি নসিয়া ভমিটিং একটা থাকতে পারে, যে একটু খাবার খেলে মনে হচ্ছে খাবার খাওয়া ইচ্ছা করে না, একটুতে বমি বমি ভাগ, এরকম একটা প্রবলেম কিন্তু আমাদের কাছে নিয়ে আসতে পারে। অনেক সময় পেশেন্টদের ক্ষেত্রে হয় যে ইউরিনটা কমে যাচ্ছে, এটা সাধারণত প্রথম স্টেজে কিন্তু দেখা যায় না, তখনই দেখা যায় যখন 75% ওপরে যখন কিডনিটা ড্যামেজ হয়, তখনই কিন্তু লস অফ পেচ্ছাপটা কমে যায়। এই সিমটমটাও কিন্তু আমাদের কাছে অনেক সময় নিয়ে আসে। তো এই সিমটমগুলো যদি আমরা দেখতে পাই তাহলে একদম দেরি না করে আমরা নিয়ারেস্ট কোনো ল্যাবরেটরিতে হোক কিংবা যত দূরেই হোক না কেন, আমরা কিন্তু একটা ছোট্ট টেস্ট অবশ্যই করা দরকার আছে। এটা না করলে কিন্তু আমরা বুঝতেই পারবো না যে কিডনিটা একটা আমার খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে। এবার আমরা জানবো যে কিডনি তো সিমটম জানলাম, আমরা সিমটমটা রিক্যাপ একবার করে নিই একবার, আর যে আমরা কি কি সিমটম হতে পারে অল্প করে রিক্যাপ করে নিই। প্রথম যে সিমটমটা হচ্ছে ফ্যাটিক হবে, শর্টনেস অফ ব্রেথ হবে, নসিয়া ভমিটিং হবে, লস অফ অ্যাপেটাইট একটা হবে, সোয়েলিং হয়ে যাবে, পাফিনেস অফ আই, সোয়েলিং অফ অ্যাঙ্কেল জয়েন্টের সাইডে সোয়েলিং হবে, তার সাথে বডি সোয়েলিং হয়ে যাবে, একটা ফোমি বা বাবলি এতে থাকবে, বাবল অফ ইউরিনে থাকতে পারে, তার সাথে একটা কি স্লিপিং ট্রাবল থাকতে পারে, একটা মাসল স্ক্যাম থাকতে পারে, ব্লাড প্রেসার হাই থাকতে পারে। তো এই সমস্যাগুলো কিন্তু সিমটম আমাদের ক্ষেত্রে দেখা যেতে পারে ইন কেস অফ রেনাল ড্যামেজ বা কিডনি ফেলিওরের ক্ষেত্রে থাকতে পারে। এবার আমরা জানবো যে যদি এটা হয় তাহলে আমরা ডায়াগনোসিস কি করা অবশ্যই। ডায়াগনোসিসের মধ্যে আমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট, একটা ব্লাড আমরা ইনভেস্টিগেশন অফ ব্লাড করব, একটা ইউরিন আমি এক্সামিনেশন করবো, এবং ইউএসজি, এই তিনটে ইনভেস্টিগেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ রেনাল ফেলিওর বা কিডনি ড্যামেজ। আমরা যদি ব্লাড টেস্ট করি, ব্লাড টেস্টের মধ্যে কি কি করব? সিম্পল একটা টেস্ট হচ্ছে ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেলটা, আমরা ইউরিয়ার লেভেলটা দেখবো, ক্রিয়েটিনিন লেভেলটা দেখলে আমরা অন্তত কনফার্ম হবো যে কি অবস্থায় আছে। ক্রিয়েটিন থেকে আমরা ইজিএফআরটা বার করবো। ইজিএফআর বলতে গ্লোমেরুলার ফিল্টারেশন রেট। গ্লোমেরুলার ফিল্টারেশনটা কি এটা তার আগে জানি। এটা গ্লোমেরুলার ফিল্টারেশনটা হচ্ছে কিডনিটা আমরা ব্লাড কতটা ফিল্টার করছে মিনিটে, এটা অবশ্যই জানা দরকার আছে। আমাদের নর্মালি কি হয়, 60 থেকে 90%, যদি 60 থেকে 90% 90 ml ব্লাড পার মিনিটে ফিল্টারটা নর্মাল করে। যদি দেখা যায় যে তার নর্মাল অবস্থায় 60-র ওপরে বা 90 অবধি যদি পার ml 90 ml বা 60 ml পার মিনিটে ফিল্টার করছে, তাহলে ভাববো যে কিডনি ঠিক আছে, কোনো অসুবিধা তেমন হয় না, তেমন সিরিয়াস অবস্থা নেই। যদি দেখা যাচ্ছে যে বিলো 60 যদি হয়, 45 থেকে 59 যদি হয়, তাহলে ভাবতে হবে কিডনি একটু খারাপের দিকে যাচ্ছে, মডারেট ড্যামেজ কিডনি হচ্ছে। 30 থেকে যদি আমরা 40 কি 45-এর মধ্যে যদি হয়, তাহলে আরো খারাপের দিকে যাচ্ছে। যদি 15 থেকে 30-এর মধ্যে হয়, তাহলে ভেবে নিতে হবে যে আরো খারাপ। এবং যদি লেস দ্যান 15 ml যদি পার মিনিটে যদি ফিল্টারেশন করে জিএফআর, তাহলে ভাবতে হবে কিডনি ম্যাক্সিমাম ড্যামেজ হয়ে গেছে, 100% ড্যামেজ হয়ে গেছে, তখন কিন্তু একটা খারাপ জায়গায় পৌঁছাবে। তো জিএফআরটা কিন্তু অবশ্যই আমরা দেখব যে কি অবস্থায় কিন্তু আমরা ফিল্টারেশন রেটটা কত আছে, এটা জানা অবশ্যই দরকার। ব্লাডের মধ্যে আর কি টেস্ট যেমন দরকার আছে, ব্লাডের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে আমরা অ্যাসোসিয়েটেড টেস্টের মধ্যে সোডিয়াম দেখবো, পটাশিয়াম, তার সঙ্গে ফসফরাস, ক্যালসিয়াম, তার সাথে ভিটামিন ডি, এগুলো রিপোর্টগুলো আমরা এগুলো করে দেখে নেবো যে কিডনির কন্ডিশনটা কি, তাহলে অনেকটা কনফার্ম হবে। তারপরে কি হচ্ছে, তারপরে আর কি কি রিপোর্ট দরকার আছে আমার, যেমন আমি অবশ্যই একটা কিন্তু সিবিসি বা হিমোগ্লোবিনটা একটা করব। আমি হিমোগ্লোবিন এই জন্যই করবো, কিডনি কিন্তু এরিথ্রোপয়েটিন হরমোন সিক্রেশন করে এবং তার জন্য কিন্তু আরবিসিটাকে করে। যদি কিডনি ড্যামেজ থাকে কিন্তু হিমোগ্লোবিন লেভেলটাও কিন্তু কমে যেতে পারে। তো অবশ্যই আমি একটা হিমোগ্লোবিনটা দেখবো।
তার সাথে কি আমি একটা সিম্পল ইউরিন আরই করব, রুটিন এক্সামিনেশন অফ ইউরিন করব বা এমই করব, মাইক্রোস্কোপ এক্সামিনেশন করব। তার কারণটা হচ্ছে যদি কিডনি ড্যামেজ থাকে তাহলে প্রোটিন লিক করবে, যদি প্রোটিন লিক করে তাহলে ভাবতে হবে যে কিডনি কোনো একটা সেকেন্ডারি ইনফেকশন বা গোলমেরুলার কোনো ইনফেকশন হচ্ছে। যদি আরবিসি থাকে তাহলে একটা ইনফেকশন হয়, সেকেন্ডারি কোনো ইনফেকশন একটা হচ্ছে। আরবিসি যদি আমরা ইউরিনের মধ্যে পাই, অনেক সময় পার্সেলও পেতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা কনফার্ম হবো যে কি অবস্থায় আছে। তো এই রিপোর্টগুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো যদি আমরা করি তাহলে অনেকটাই আমরা বুঝতে পারবো যে কিডনির সিচুয়েশনটা কি অবস্থায় দাঁড়িয়ে আছে। তার সাথে কি একটা আমি ইউএসজি করব। ইউএসজি কেন করব? ইউএসজি অবশ্যই আমার একটা আমি কেউবি করতে পারি, কিডনি ইউরিনারি ব্লাডার ইউরোথ্রা ব্লাডার করতে পারি, কিংবা লোয়ার অ্যাবডোমেন ইউএসজি করতে পারি, আবার অনেকজন হোল অ্যাবডোমেন ইউএসজি করতে পারে। ইউএসজি করার কারণ কি? স্ট্রাকচার অফ কিডনির কন্ডিশনটা আমি দেখবো, স্ট্রাকচার কি অবস্থায়। তার সাথে কি করব আমি? কর্টেক্সটা দেখবো, মেডালাটা আমি দেখবো, কোনো সিস্ট নেই তো, আবার তার সাথে কোনো হয়তো স্টোন নেই তো, কোনো একটা ব্লক নেই তো, অবস্ট্রাকশন কিছু আর নেই তো, তার সাথে কি যে সিস্টাইটিস কিছু নেই তো। তো আমরা অবশ্যই কিন্তু একটা ইউএসজি ডেফিনেটলি দরকার আছে। আর এটা কি বায়োপসি আমি করতে পারি। বায়োপসি যদি করি তাহলে কিন্তু অনেক সময় আমাদের আরো কনফার্ম ইনভেস্টিগেশন আমাদের কনফার্ম বলে দেবে যে কি অবস্থায় কিন্তু আছে। তো এগুলো আমাদের ইনভেস্টিগেশন যদি আমরা করি তাহলে কিন্তু অনেকটা আমরা কনফার্ম হয়ে যাব যে কি অবস্থায় আছে। তো আমরা রিক্যাপ করি যে কি কি ইনভেস্টিগেশন দরকার আছে। প্রথমত একটা ব্লাড টেস্ট আমি করবো। ব্লাড টেস্টের মধ্যে কি করব? ইউরিয়া ক্রিয়েটিনিন করব। তার সাথে কি করব? ইউরিয়া ক্রিয়েটিনের মধ্যে আমি ক্রিয়েটিনের জিএফআরটা আমি বার করব, যে জিএফআর কত আছে, তাহলে আমি বুঝতে পারবো যে ফিল্ট্রেশনটা কত হচ্ছে, কিডনির কন্ডিশনটা কি আছে। তার সাথে ব্লাডের মধ্যে কি করব? আমি ফসফরাস, তার সাথে ক্যালসিয়াম, তার সাথে সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন ডি, এগুলো আমি দেখবো যে কি অবস্থায় আছে। একটা কি হিমোগ্লোবিন করবো। হিমোগ্লোবিন করলে কিডনি ফেলিওর বা রিনাল ড্যামেজ হলে হিমোগ্লোবিন লেভেলটাও কিন্তু কমে যেতে পারে। একটা রুটিন এক্সামিনেশন অফ ইউরিন বা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করবো আমি, করলে কিন্তু কনফার্ম হতে পারবো যে এর মধ্যে কোনো কিছু লিকেজ হচ্ছে নাকি, প্রোটিন লিক হচ্ছে কি, আরবিসি আসছে কি, পার্সেল আসছে। একটা কালচার আমি করতে পারি। যদি কালচার করতে পারি তাহলে একটা আমি দেখতে পাবো যে ইউটিআই হয়েছে নাকি এবং কি ধরনের ব্যাকটেরিয়া গ্রো করছে ওর মধ্যে। এবং একটা ইউএসজি অবশ্যই করতে হবে। ইউএসজি করলে কিন্তু অনেকটা আমরা কনফার্ম হতে পারবো। একটা জিনিস আমি বলিনি, এসিআরটা দেখবো। এসিআর বলতে কি, যে অ্যালবুমিন ক্রিয়েটিনিন যেটা রেশিও, ওটা কিন্তু দেখলে আমরা অনেকটা কিন্তু আরো কনফার্ম হতে পারবো যে কিডনি ড্যামেজটা কি অবস্থায় আছে। লাস্টলি অবশ্যই বায়োপসিটা ইজ ইম্পর্টেন্ট। এবার আমরা জানবো যে রিস্ক ফ্যাক্টর কি কি হতে পারে, কিডনির ড্যামেজের পেছনে কি কি রিস্ক ফ্যাক্টর থাকে। রিস্ক ফ্যাক্টর বলতে কাদের ক্ষেত্রে কিডনি ড্যামেজ বা কিডনি ফেলিওর হওয়ার চান্সটা থাকবে। যে কোনো লোকের ক্ষেত্রেই থাকে, কিন্তু যাদের এই সমস্যাগুলো থাকবে তাদের ক্ষেত্রে মোর চান্স টু কিডনি ড্যামেজ বা রিনাল ফেলিওর। যেমন যারা ডায়াবেটিক থাকে, হাই ব্লাড সুগার, তাদের ক্ষেত্রে একটা মোর চান্স টু কিডনি ড্যামেজ বা রিনাল ফেলিওর হওয়ার চান্স থাকবে। দ্বিতীয় হচ্ছে যাদের প্রেশারটা বেশি, লং টাইম ধরে প্রেশার ওষুধ খায়, প্রেশার কন্ট্রোল নিয়ে বসে আছে, হাই প্রেশার, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি। একটা হার্ট ডিজিজ যদি থাকে, যদি একটা হার্ট ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে সিকেডি হওয়ার চান্সটা বেশি। ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি রেনাল ফেলিওর বা কোনো রকম কিডনি প্রবলেম যদি থাকে তাদের ক্ষেত্রে। ওবেসিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যদি ওভারওয়েট থাকে তাদের ক্ষেত্রে একটা হাই রিস্ক থেকে যাচ্ছে কিডনি ফেলিওরের। স্মোকিং ভেরি ভেরি হাই রিস্ক, ইনক্রিজ হাই রিস্ক অফ সিকেডি। তার সাথে কি আছে, এজ একটা ফ্যাক্টর। আফটার ওভার দ্য এজ অফ 60 ইয়ার্স যদি থাকে তাদের ক্ষেত্রে একটা হওয়ার চান্স থাকে। অ্যাকুট কিডনি ইনজুরি যদি থাকে তাদের ক্ষেত্রে একটা হাই রিস্ক থাকে হওয়ার চান্স। কিছু মেডিকেশন যদি নেয় তাদের ক্ষেত্রেও কিন্তু হওয়ার একটা চান্স থেকেই যায়। ওসিপি যেটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর রিনাল ফেলিওর হতে পারে। ইনফেকশন যদি কিছু থাকে তাদের ক্ষেত্রে হয়, যেমন সেপ্টিসিমিয়া হতে পারে, কিংবা অ্যাকুট পাইলোনেফ্রাইটিস হতে পারে, কিংবা ডিরেক্টলি কিন্তু কিডনিকে ইনজুরি করতে পারে। অনেক সময় আফটার প্রেগনেন্সি অ্যাবর্শন যদি করে, আফটার প্রেগনেন্সি অ্যাবর্শন বা প্লাসেন্টার প্রিভিয়া যদি হয়ে থাকে তাদের ক্ষেত্রেও হয়। কিন্তু আরেকটা সব থেকে রিস্ক ফ্যাক্টর আমরা দেখেছি যে যারা সফট ড্রিঙ্কস বা অ্যালকোহল খুব খাচ্ছে, কিংবা যারা সফট ড্রিঙ্কস বলতে যেগুলো আমাদের বাজারে পাওয়া যাচ্ছে, যেটা কোল্ড ড্রিঙ্কস আমরা বলছি, আইদার প্রত্যেকটা বিভিন্ন কোম্পানির নাম আছে, সেগুলো একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর চলে আসছে কিন্তু কিডনি ফেলিওর বা রেনাল ড্যামেজের জন্য। তো এগুলো যদি আমরা একটু অ্যাভয়েড করি তাহলে ডেফিনেটলি আমাদের অনেকটা কিন্তু কিডনি ফেলিওর বা রেনাল ড্যামেজ থেকে রেহাই পেতে পারি আমরা। লাস্টলি কিছু ট্রিটমেন্টের ব্যাপারে আমি একটু বলি। দেখুন, ট্রিটমেন্ট প্রত্যেকটা প্যাথিতেই ট্রিটমেন্ট আছে, কিন্তু তার লিমিটেশন আছে।
লিমিটেশন বলতে যে একবারে তো আর কিডনি ফেলিওর হয় না, তার কিছু প্রিভিয়াস ফ্যাক্টর থাকে। প্রিভিয়াস ফ্যাক্টর বলতে যে কিছু যে রিস্ক ফ্যাক্টরগুলো বললাম সেগুলো একটা ফ্যাক্টর অবশ্যই ক্রিয়েট করে। যেমন ডায়াবেটিক যদি থাকে, একটা ডায়াবেটিকের ট্রিটমেন্ট অবশ্যই করা দরকার আছে। আমাদের হোমিওপ্যাথিক্যালি দারুণ মেডিসিন আছে ফর ডায়াবেটিসের ক্ষেত্রে। আমি যদি ঠিকঠাক করে ট্রিটমেন্ট করি, আমি যদি কিছু মেনটেন করি, তাহলে ডেফিনেটলি এটা অনেকটা প্রিভেন্ট করবে কিডনি রেনাল ফেলিওরকে প্রথম থেকে। তার সাথে ডায়েট কন্ট্রোল একটা করতে হলে অবশ্যই মেনটেন করবে ট্রিটমেন্টের ক্ষেত্রে। দ্বিতীয়, প্রেশারের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার যদি থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষেত্রে দারুণ ওষুধ আছে। যেমন স্পেসিফিক কিছু রাউলফেয়ার যে আমাদের আছে মাদার, তার সাথে আরও কিছু আমাদের ইম্পর্টেন্ট কেস টেকিং করে বা টোটালিটি করে যদি আমাদের প্রচুর ভালো ন্যাট্রামিউর, জেলসিমিয়াম 15% পটেন্সি খুবই ভালো আমরা কাজ দেখতে পেয়েছি, কিন্তু তার জন্য অবশ্যই একটা কেস টেকিং দরকার আছে। ডায়াবেটিকের ক্ষেত্রে যেমন ফসফরিক অ্যাসিড, যেমন সিজেজিয়াম মাদার, তার সাথে মার্কসল, তার সাথে ফসফরাস, আরও ন্যাট্রামিউর, টিউবারকুলাম, কার্সিনোসিন, এগুলো প্রচুর ভালো মেডিসিন আমাদের আছে, কিন্তু তার জন্য একটা অবশ্যই কেস টেকিংয়ের প্রয়োজন আছে। আর কি নেফ্রোটিক সিনড্রোম খুবই ভালো মেডিসিন আমাদের আছে। এর আগে আমরা ডিসকাস এপিস মেলিফিকা ইজ এক্সেলেন্ট ড্রাগ, অ্যাপোসাইনাম ইজ এক্সেলেন্ট মেডিসিন, এক্সেট্রা। তার জন্য অবশ্যই একটা কেস টেকিংয়ের দরকার আছে। মোদ্দা কথা হচ্ছে ট্রিটমেন্ট রেনাল ফেলিওর একটা আলটিমেট প্রসেস। রেনাল ফেলিওর একবারে কোনোদিনও হয় না, তার প্রিভিয়াস কিছু রিস্ক ফ্যাক্টর থাকে বা কজেশন থেকে, সেই কজেশনগুলো যদি আমরা ট্রিট করি তাহলে ডেফিনেটলি রেনাল ফেলিওর আটকাতে পারবো। যদি রেনাল ফেলিওর হয় তাহলে কিন্তু কোনো প্যাথিতেই কিন্তু কোনো রেসপন্স হবে না, তার জন্য অবশ্যই একটা ডায়ালাইসিস বা কিডনি চেঞ্জ, রেনাল ট্রান্সপ্লান্ট অবশ্যই প্রয়োজন পড়ে। তো অবশ্যই আপনারা রিস্ক ফ্যাক্টরগুলো এড়িয়ে চলুন। অবশ্যই প্রত্যেকটা মানুষকে বলবো 30-এর পরে বা 35-এর পরে যখন বার্থডে আপনার হচ্ছে, প্রত্যেক বার্থডেতে আপনি কেক তো কাটছেনই, তার সঙ্গে আপনার রুটিন কিছু চেক আপটা আপনারা করুন। আমি একবার আর রিপিট করছি যে চেক আপগুলোর কথা, একটা ইউরিন সিম্পল আরই বা এমই করুন বা কালচার করতে পারেন। আরেকটা কি ব্লাড টেস্টের মাধ্যমে সিম্পল একটা হিমোগ্লোবিন আপনি দেখে নিন, কি অবস্থা আপনার হিমোগ্লোবিনটা আছে, ইউরিয়া ক্রিয়েটিনটা আপনি দেখে নিন, এবং একটা লাস্ট ইউএসজি মাত্র 2,500 থেকে 3,000 টাকা খরচ হবে। আপনারা এটা দেখে নিন প্রত্যেক বছর, তাহলে অবশ্যই আপনারা কনফার্ম হবেন যে কিডনিটা কি অবস্থায় আছে। প্রচুর হারে বাড়ছে কিডনি, যে আমরা একটু যদি সতর্ক হই তাহলে অবশ্যই আমরা এড়িয়ে চলতে পারবো। আজকে আপাতত এটুকুই। সবাই মনোযোগ সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি ফুড খান। সবাইকে শুভরাত্রি।